নমস্কার। আচ্ছা, আপনাদের কারোর মনে আছে আমরা একটা স্পেশাল সেগমেন্ট বানিয়েছিলাম, স্ক্যাটার থট স্পেশাল ইমোশনাল হরার নামে? যে সেগমেন্টের আন্ডারে আপনারা উৎসব চৌধুরীর মোক্ষলাভ শুনেছিলেন। আজ শুনবেন সেই সেগমেন্টের দ্বিতীয় গল্প, যার অনুবাদে আপনারা শার্লক হোমস শুনে অভ্যস্ত। তার নিজের চ্যানেলে এই প্রথমবার আসছে তার নিজের গল্প যন্ত্রণা। গল্পটি আমরা নিয়েছি সেরা ভূতভূতম 2019 বইটি থেকে। আপনাদের কাছে অনুরোধ, গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন একবার। আমি অর্থাৎ অর্ণব কথা দিচ্ছি, ঠকবেন না। সদ্য বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে লেখিকার সামান্য ভিন্ন ধারার অলৌকিক সংকলন ঘুঙুর। বইটি সংগ্রহের লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে। গল্প শুনে ভালো লাগলে সংগ্রহ করে ফেলতেই পারেন। চলুন শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প, আত্রেয়ী দত্তের কলমে যন্ত্রণা। সমস্ত মেয়েটা দেওয়ালে মাথা পিটে মলো, মায়ের চোখে এক ফোঁটা জল নেই। ও বউ, এ কেমন মা গা? ধুর ধুর, তুমিও যেমন বদ্দি, ছিল তো পাগলি চাগলি মেয়ে, তার উপর বেদবা। ও মরেছে, মুখুজ্জে বউয়ের হাড় জুড়োলো। আহা, তা হোক গা, মেয়েটা তো পেটের বলো। আর পেটের, আসলে তো সারা ঘরটার একোণ ও কোণ জুড়ে ঘুরে বেড়াচ্ছে কথাগুলো। মুখুজ্জে বউয়ের শোয়ার ঘরখানা তো আর কম বড় ছিল না, যদিও তার অর্ধেকটা জুড়ে এক মস্ত সেগুনের পালঙ্ক, আর তার গা ঘেঁষেই বউয়ের এক চিলতে বিছানা। তবু ঘর তো বটে একটা। সেই বিছানাতেই এখন পা ছড়িয়ে বসে আছে মুখুজ্জে বউ। পাড়ার মধ্যে দু একজন বউ মুখুজ্জে বউয়ের বাপের বাড়ির গাঁয়ের মেয়ে। তারা জানত মুখুজ্জে বউয়ের নামখানা হেমলতা। সে আজ অনেক কষ্ট করে মনে করতে হলো। এতকাল তো ওকে মনির মা বলেই ডেকে চালিয়েছে সবাই। আজ সে নামে ডেকে বসেই হুঁশ ফিরেছিল দত্তগিন্নির। কোনো মতে স্মৃতির প্যাটরা হাতড়ে নামখানা উদ্ধার করে। হেমড়ে পাগল ছিল কোলেরটা, তাও ছিল তো। আর ছেলে পুলে হওয়ার আগেই তো তোর কথা। এখন তুই কপাল কপাল বলে তার গলা জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলেন তিনি। বুকের ভেতর কেমন গর্ব গর্ব লাগছিল দত্তগিন্নির। অসহায় বিধবা মানুষ হেমবউ, তার উপর একটা মাত্র মেয়েকেও খুইয়ে বসল। এক মাথা সিঁদুর আর আধ হাত লাল পাড়ের শাড়ি নিয়ে তাকে সান্ত্বনা দিতে আসার সৌভাগ্য সকলের হয় না। তবে খানিকক্ষণ পরই ধৈর্য হারিয়েছিলেন দত্তগিন্নি। কেমন মেয়ে মানুষ বাবু, মেয়ে খুইয়েছিস, চোখের জলে গঙ্গা যমুনা তো পাওয়া, তা না, কাঠ হয়ে বসে রয়েছে। ওই জন্যই বলে মেয়ে মানুষের এত তেজ ভালো না। দত্তগিন্নি তো মেয়ের বাপের বাড়ি থেকে দেখছে একে। দোষী মেয়ে ছিল বটে, আবার নাকি দাদাদের বই চুরি করে লেখাপড়া করত, তার ফল ভুগছে। কোলের মেয়েটা যখন ছোট্ট এতটুকু, বুকের ব্যামোয় মুখুজ্জে বাড়ির বড় ছেলে স্বপ্ন পেয়েছে। তারপর কি হয়েছিল দত্তগিন্নি জানেন না, কারণ হেমবউ বিধবা হওয়ার পরপরই তিনি পোয়াতি হন। শাশুড়ি একে মেয়ের মা, তারপর বিধবা মেয়ে মানুষের সাথে মেলামেশা একেবারে বন্ধ করে দেন। তারপর বছর বছর আতুর ঘর সই হয়ে যখন দত্তগিন্নি ক্ষান্ত দিলেন, ততদিনে হেমবউয়ের 12 বছরের মেয়েটাও বিধবা হয়ে বাপের বাড়ি ফিরে এসছে। দত্তগিন্নি সেদিনও কেঁদে গিয়েছিলেন। সে হলো আজ বছর খানেক। তারপরই মেয়েটা যেন কেমন হয়ে গেল। মেয়ে মেয়ে বলে চিৎকার করত, মাথা ঠুকত দেওয়ালে। দত্তগিন্নি শুনেছেন ঘরদোরও নোংরা করে ফেলত মাঝে মধ্যে। তখনও কানে এসছে মেয়ে নিয়ে হেমবউয়ের আদিক্ষেতার কথা।
আরে বাবা, বাড়িতেই তো একটু শক্তপোক্ত নিয়ম থাকে বাবু। স্বামীকে খেতে পেরেছে, আর এটুকু পারবে না? বসেছিল হেমবউ, ছুপটি করে বসেছিল। দরজার সামনেই মেয়েটার ফুলের মতো দেহটা শোয়ানো। মৃত্যু সব সাদা করে দেয়, ভেদাভেদ করে না কোনো। অথচ এই মেয়েটাকে দেখো, কপালটা বেঁচে থাকতে লাল রাখতে পারল না, আর আজ যখন মরল নিজেই নিজের কপাল রাঙিয়ে গেল। চোখ ভরে দেখছিল হেমবউ, কারোর ভ্রুক্ষেপ ছিল না সেদিকে। হঠাৎ প্রচন্ড জোরে একটা শব্দ, সবাই হা হা করে উঠল। যেখানে উঠোন জোড়া পুরুষ মানুষ, সেখানে ঘুমটা ছাড়া ছুটে এসছে হেমবউ। বাড়ির ছোট বউ অন্নদাকে ধাক্কা মেরে ফেলে মেয়েকে দুহাতে জড়িয়ে বসে আছে। সাহস বলিহারি। চোখ কুঁচকে মুখ ফিরিয়ে নিলেন এবাড়ির ছোট কর্তা। নেহাত বেধবা মেয়ে মানুষের সাথে মুখে মুখে কথা বলা তার সাজে না। থাক, এর ব্যবস্থা ঠিক পরে হবে। অন্নদা উঠে বসেছিল, তার লাগেনি বিশেষ। সে বিশেষ কিছুই করেনি। রাইমনির মরদেহটার মাথা থেকে ঘোমটা সরে গিয়েছিল তেজি হাওয়ায়। সে সেইটুকু ঠিক করতে গিয়েছিল, তাতে এমন তেড়ে আসার কি হলো সে বুঝতে পারেনি। তবে তার রাগ নেই তেমন। হতভাগিনী এই বড় যাকে সে একটু করুণাই করে, ভালোবাসত ভাসুরজিকেও। আজ হেমবউয়ের এই দশা দেখে তার বেশ একটু কষ্টই হচ্ছে। একটা কাজের কথা মনে পড়ল অন্নদার। একুল ওকুল দুকলি টেকে এতে ঝেড়ে ঝুড়ে কাজটা সারতে গিয়ে থমকে দাঁড়ালো সে। পরাণের চেয়ে প্রিয় মেয়েটার দেহ হেলায় পড়ে রয়েছে সামনে। বড়গিন্নি শূন্য শোয়ার ঘরটার দিকে অমন বড় বড় চোখ করে কি দেখছে? ওর চোখ দুটোয় উপচে পড়া জলের মধ্যেও খুশির দানাগুলোই বা কিসের? এই, ওখানে কি করছো তুমি? এসো, সরে এসো বলছি। বেহায়া মেয়ে মানুষ, লজ্জা করে না? নিজের পিসির জিনিস চুরি করছো। নিজের ঠাকমা তো জন্মাতে না জন্মাতেই দায় এড়াতে আমার কোলে ছুঁড়ে দিয়ে চলে গেল। এই শিক্ষা দিয়েছি আমি তোমায়? কানে যাচ্ছে কথা, কানে যাচ্ছে? গলা শিরা ফুলিয়ে চিৎকার করছে বড়ঠাকুমা। ফর্সা মুখটা লাল হয়ে গেছে। লক্ষ্মী মাথা নিচু করে শুধু শুনে যাচ্ছে। চোখ থেকে এক ফোঁটা জল টপ টপ করে পড়ছে সানবাঁধানো মেঝে। নাড়ুর বয়াম থেকে নেওয়া 4টে নাড়ুর একটা খাটের তলায় ঢুকে গেছে, বাকিগুলো ছড়িয়ে রয়েছে এদিক সেদিক। লক্ষ্মী জোরে চোখে চেপে ধরল আঁচলটা। বড় ঠাকুমার ভ্রুক্ষেপ নেই সেদিকে। অথচ কে বলবে, এই মানুষটাই এই কদিন আগেও লক্ষ্মী এক্কা দোক্কা খেলতে গিয়ে হাঁটু কাটার পর ওকে চোখের সামনে থেকে সরতে দেননি একটুও। নিজের রান্নাটুকুও ওকে কোলে বসিয়ে করেছেন। লক্ষ্মী কেঁদে চলেছে, শুধু কথা সরছে না ওর গলা থেকে। পাশের আমিষ রান্নার ঘর থেকে ওর মা ছুটে এসছে। আশের কাপড়ে ঘরে ঢুকতে পারছে না। চৌকাট না ছুঁয়েই ঠাকুমাকে বুঝিয়ে চলেছে শান্ত হতে। বড় ঠাকুমা যখন চুপ করল ততক্ষণে গলা ভেঙে এসছে। মা লক্ষ্মীকে ইশারা করল সরে আসার জন্য। ও কথা শুনল, পা বাড়ালো দরজার দিকে। না, ও নিজের জন্য না, বড় ঠাকুমার জন্য। ও জানে মা আর ওর নিজের ঠাকুমা ছাড়া বড় ঠাকুমার এমন মেজাজ কেউ সহ্য করে না। মেয়ে মানুষের এমন গলার জোর খেয়ে সইবে? লক্ষ্মী ঠাকুরদা বেঁচে এখনো, এখন খেতে আসার সময় তার। শুনতে পেলেই কপাটের আড়াল থেকে দুকথা শুনিয়ে যাবেন। আর এ বুড়িরও তো যত রোয়াব লক্ষ্মীর ওপরই শুধু। অন্যদের বেলায় তো মুখ ফিরিয়ে বসে থাকে। ছুটে পালিয়ে আসতে আসতে লক্ষ্মী শুনতে পেল
ওর চিরকাল চুপচাপ মাটা দমচাপা গলায় একবার বলল, যে থাকে না তার কিছু প্রয়োজন পড়ে না বড়মা। মরা মেয়ের জন্য নিজের জ্যান্ত নাতনিটাকে। আর শুনতে পেল না কিছু, শোনার দরকারও নেই। হে রোজের কথা। এখন বড় ঠাকুমা দৌড় দিয়ে বসে থাকবে কিছুক্ষণ। তারপর মা খাবার দিতে এলে মায়ের মাথায় হাত বুলিয়ে ভাব করে নেবে। যাক, লক্ষ্মী তো আর ভাব করবে না, মায়ের সঙ্গেই করুককে। রাত তখন কত হবে কে জানে। কি একটা স্বপ্ন দেখছিল লক্ষ্মী। স্বপ্ন আর ঘুম দুটোই ভেঙে গেল কার যেন হাতের টানে। এই ঘরে থাকে লক্ষ্মী, ওর মা আর 3 বোন। দিদিও থাকত, এখন শ্বশুর বাড়ি। ছোট থেকে ওর অভ্যাস বড় ঠাকুমার বুক জোরে ঘুমানোর। তাই যখনও ঘরে শুতে পারে না, মায়ের কাছে ঘুমোতে হয়। মায়ের আঁচলের একটা কোণ ধরে ঘুমায়। বড় দিদিও। দুধের বাচ্চা বোনটাকে সরিয়ে মায়ের দখল নেবে, এমন তো আর হয় না। আর লক্ষ্মীর তো বড় ঠাকুমা আছে, থুরি ছিল। বুড়ি আজ পর করে দিয়েছে ওকে। এসবই যেন স্বপ্ন দেখছিল ছেঁড়া ছেঁড়া মেঘের মতো। তখনই বুঝল টানটা। কে যেন মায়ের আঁচল থেকে ওর হাতটা টেনে সরাতে চেষ্টা করছে। বড় ঠাকুমা। আগে এমন হলে লক্ষ্মীকে কোলে তুলে নিয়ে চলে যেত ঘুমের মধ্যে, ও জানতেও পারত না। আজ কেমন কাঁদো কাঁদো মুখে ছোটদের মতো চেষ্টা করছে ওর হাত থেকে আঁচল ছাড়ানোর। বড় ঠাকুমাটা কি একেবারে বুড়ি হয়ে গেল, নাকি লক্ষ্মী বড় হয়ে গেল? ধর্মর করে উঠে বসল। বুড়ি চমকে সরে বসল এক পাশে। তারপর মায়ের আঁচল সমেতেই ওর হাতটা টেনে নিয়ে বলল, রাগ করিস না দিদি। লক্ষ্মী ভ্যাঁ করে কেঁদে ফেলল। সে কি কান্না! না বড় ঠাকুমা পারছে ওকে থামাতে, না ও নিজে পারছে চুপ করতে। নাক টানতে টানতে হাঁপাতে হাঁপাতে ও বলল, আমি আমি খুলতুম না বাক্সটা ঠাকমা। কালো রঙের কিসের একটা দাগ লেগেছিল ওই 3 নম্বর দেবতাটার ওপর। আমি মুছছিলুম, আমি খুলতুম না। নায়ের আটাকে ঘরের দেওয়াল অব্দি টেনে লক্ষ্মী আবার পাছড়িয়ে কাঁদতে বসল। মা নড়ে উঠল ঘুমের মধ্যে। এখন মায়ের ঘুমে ব্যাঘাত করা বোধহয় ঠিক হবে না। লক্ষ্মীর আবার নাকি ভাই বোন আসছে। ওর এই ব্যাপারটা কেন জানি ভালো লাগলো না। না, ভাই বোন নিয়ে ওর কোনো সমস্যা নেই, কিন্তু প্রতিবার ওই ঘরটা থেকে বেরোনোর পর বেশ কটা দিন মায়ের ওই কালি মাখা মুখটার দিকে ও তাকাতে পারে না। ও চায় না মা ওই ঘরটাতে আর যাক, আর চাই না ভাই বোন। এই সময় ওর মনে হয় বর নামের লোকগুলো যাদের মরে যায় তাদের ভারী মজা। এটা লক্ষ্মী দেখেছে, যাদের অনেক আগে থেকে বর নেই তাদের বেশি বাচ্চাও নেই, ওই ঘরটাতেও ঢুকতে হয় না। কি ভালো না ব্যাপারটা! এই তো ওর বর ঠাকুমার বর নেই, একটাই মেয়ে ছিল তাই খালি, পাকলি পিসি। কথাটা ভেবেই একবার জিভ কেটে বর ঠাকুমার দিকে তাকালো। ও যে এসব ভাবছে জানতে পারলেই বকা খাবে। বরাবর বলা আছে পিসিকে রাই পিসি বা মণি পিসি বলে ডাকতে। মনে মনেই ও একবার মুখ বেঁকালো। হ্যাঁ, পিসি যেন শুনতে আসছে। পিদিমের টিমটিমে আলোটায় বর ঠাকুমার চোখ দুটো কেমন যেন ছলছল করছে। লক্ষ্মী মুখ হাঁড়ি করে রেখেই ছুটকির মাথার পিছন দিয়ে মায়ের আঁচল গুছিয়ে দিয়ে উঠে পড়ল। বর ঠাকুমার ঘরে এসে পালঙ্কের পাশে বিছিয়ে রাখা বিছানাটায় ও গুছিয়ে বসল। বর ঠাকুমা 6টা নাড়ু এনে দিল পিতলের বাটিতে, সাথে চাল ভাজা। লক্ষ্মী বর ঠাকুমার উপর রাগ করলে ভালো কিছু খাবার খায় না,
সে বটঠাকুমা ভালোই জানে। ও নাড়ু খাচ্ছে মন দিয়ে। বটঠাকুমা হাত বুলিয়ে দিচ্ছে মাথায়। চোখ দুটো কেমন ভিজে ভিজে। লক্ষ্মীর কষ্ট হলো বড়। বাটি নামিয়ে সরু হয়ে যাওয়া কাঁধটায় মাথা দিয়ে শুলো। বটঠাকুমা ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, রাগ করিস নে দিদি, জানিসই তো তোর পিসি ওর জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করা একদম পছন্দ করে না। নতুন করে কিছু কিনে তো দিতে পারি নে, এগুলো অন্তত ওর থাক। এই সময়ে লক্ষ্মীর বড় ঠাকুমাকে একটু একটু খারাপ লাগে, তারপর আবার কষ্ট হয়। মানুষটার জীবনটা যে বড় কষ্টের সেটা ও ভালোই বোঝে। মা বলে বড় ঠাকুমার বিয়ে হয়েছিল নাকি মাত্র 6 বছর বয়সে। 15 বছর বয়সে বড় ঠাকুরদা মারা যায় বুড়ো হয়ে। বিয়ের সময় নাকি বড় ঠাকুরদার 61 বছর বয়স ছিল। লক্ষ্মীরা কুলিন কিনা। পাগলি পিসির বয়স তখন মাত্র 2। পিসির বিয়ে হয় যখন ওর 8 বছর বয়স। ওরকমই একজন প্রায় বুড়ো লোকের সাথে। তারপর একদিন ওর বড় মরে যায়, আর ওকে সবাই তাড়িয়ে দেয়। পিসি লক্ষ্মীদের বাড়ি চলে আসে। মা বলে তারপরে নাকি ও পাগল হয়ে গিয়েছিল। তারপর একদিন দেওয়ালে মাথা ঠুকে মা কি যেন বলে, হ্যাঁ, পিসি সব জ্বালা জুড়ায়। সেদিন পাগলি পিসি চলে গেল, লক্ষ্মী ঠাকুমা নাকি ওকে এনে বড় ঠাকুমার কোলে দিয়েছিল, ওকে মানুষ করে যাতে পিসির কষ্ট ভুলতে পারে সেই জন্য। যদিও বড় ঠাকুমা রেগে গেলে বলে যমজ নাতি নাতনির পর লক্ষ্মীর জন্ম, তাই ঠাকুমা নাকি দায় এড়াবে বলে বড় ঠাকুমাকে দিয়ে গেছে। কিন্তু ওকে কোলে নিয়েও বড় ঠাকুমাটা তারপর যেন কেমন পাগল পাগল হয়ে গেল। পিসির জিনিস কাউকে ছুঁতে দেয় না। লক্ষ্মী অন্ত প্রাণ, কিন্তু ওকেও দেয় না, বলে পিসি নাকি রাগ করে। মা বোঝায়, ঠাকুমাও বোঝায়, বলে পিসি এখন রাধা মাধবের কাছে। বড় ঠাকুমা শোনে না। তবে শুধু ওরাই বোঝায়, আর তো কেউ নয়। শান্তশিষ্ট মানুষটা হঠাৎ হঠাৎ যেদিন হাওয়ার সঙ্গেই চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে, রান্নাঘর থেকে লুকিয়ে নাড়ু মোয়া চুরি করে আনে, খায় না কিন্তু পড়ে পড়ে নষ্ট হয়। লক্ষ্মীর বৌদিদিদের আলমারি থেকে লাল শাড়ি, সোনার দুল চুরি করে এনে খাটের ওপর ফেলে রেখে মুচকি মুচকি হাসে। সেদিনগুলো বাবা বা ঠাকুরদা ভাঁড়ারে বলে আসেন। এমন আধপাগলি বুড়ির ভীমরুতি যতক্ষণ না কমে, এর জন্য যেন চাল না নেওয়া হয়। বড় ঠাকুমা শুনে হেসে জল মুখে দিয়ে শুয়ে পড়ে। লক্ষ্মীও তাই শিখে নিয়েছে, ওর মাই ওকে শিখিয়েছে। বড় ঠাকুমা বকলে যেন খবরদার কাউকে নালিশ না করে। ছোট থাকতে বাবার কাছে নালিশ করলে যখন বাবা কবাটের আড়ালে দাঁড়িয়ে বড় ঠাকুমাকে শক্ত কথা শোনাতেন, লক্ষ্মীর মজা লাগতো বেশ। ও ভাবত বাবা বড় ভালোবাসেন ওকে। তারপর যখন দেখল ওই বকুনিটা শুধু বড় ঠাকুমার জন্যই তোলা, ওর পিঠোপিঠি ভাইটা ওর গন্ধতেলের শিশি ছাদ থেকে ছুঁড়ে ভাঙার পর বাবা যখন বলতেন, মেয়ে মানুষের আবার এত নালিশ কিসের, ও যেন সেদিনই অনেকটা বড় হয়ে গেল। ও শিখে নিল এ বাড়িতে ওর সঙ্গে অন্যায় শুধু বড় ঠাকুমাই করে। সে কিনা মেয়ে মানুষ, তার উপর আবার বিধবা, তাই গলগ্রহের ওপর অন্যায় শুধু সেই করতে পারে। আর যেদিন থেকে ও বড় হয়ে গেল, বড় ঠাকুমার ওপর রাগ হয় না ওর, বরং কষ্ট হয়। মানুষটাকে এমনি দেখে কেউ বলুক দেখি পাগল, শুধু ওই সময়গুলোতেই কেন যে ওরকম করে তা ভগবানই জানেন। পরদিন যখন ঘরের জানলায় কপাটের ফাঁক দিয়ে একচুল সরু আলোটুকু ধুলোগুলোকে রং দিতে শুরু করেছে, দরজায় টোকা পড়ল। বড় ঠাকুমা ঠাকুরদার কাছারিঘর থেকে চুরি করে আনা কাগজের তারা আর কলমখানা লুকিয়ে ফেলল বালিশের তলায়।
লক্ষ্মী সেই বালিশখানায় মাথায় দিয়ে পায়ে চাদর টেনে শুয়ে পড়ল। বড়ঠাকুমা হাঁক দিল, কে? আমি। মায়ের সেই ভীতু ভীতু চেনা স্বরটা শোনা গেল। ওকে কোষে চোখ বন্ধ করে থাকতে ইশারা করে দরজা খুলল বড়ঠাকুমা। কি বউ? মা সবে চান করেছে, ছাড়া কাপড়, ভিজে চুল, ঢুকে এলো ঘরে। গামছায় চুলটা ভালো করে জড়িয়ে নিয়ে বলল, লক্ষ্মীকে এবার নিয়ে যাব জ্যাঠাইমা, ওবেলা পাত্রপক্ষ দেখতে আসছে। বোধহয় একেবারে শৌচে যাবে বলে গাড়ু হাতে করেই দরজা খুলেছিল বড়ঠাকুমা। ছুঁড়ে ফেলে দিল সেটাকে। ঠং ঠং করে গড়ানোর শব্দে ধর্মরিয়ে উঠে বসল লক্ষ্মী। বড়ঠাকুমার ফর্সা মুখটা আবার সেরকম টকটকে লাল হয়ে গেছে। কপালের কাছে শিরাগুলো বোঝা যাচ্ছে স্পষ্ট। লক্ষ্মী দৌড়ে গেল বড়ঠাকুমার কাছে। পোড়ার মুখী, আবার কোন বুড়োর সম্বন্ধ এনেছি সেই কচি মেয়েটার জন্য? ওরে, নিজের চোখে আমার দশা দেখছিস, তোর ননদের দশা দেখছিস, তবু তোর মেয়েকে বিধবা করার স্বাদ গেল না রে? মণি, ও মণি, বলি ভাইজিটার উপর তোর কিসের এত বিষ গা? নিজে বেধবা হয়েছিস বলে ওকেও বেধবা বানিয়ে ছাড়বি? ও আশা করো না বাছা, এই হেমলতা দেবী এক ভুল বারবার করবে না। হ্যাঁ, বলে দিলুম। গতবার কি করেছিলুম মনে নেই? হ্যাঁ, মনে আছে? বড়ঠাকুমা দুহাতে ঝাঁকাচ্ছে মাকে। লক্ষ্মী ছাড়াতে পারছে না। সরু সরু আঙুলগুলো সাঁড়াশির মতো চেপে ধরেছে মায়ের হাতখানা। মাই কোনো রকমে ছাড়িয়ে দুহাতে জড়িয়ে ধরল বড়ঠাকুমাকে। ওগো না গো বড়মা, না, এবার ছোকরা পাত্তর আসছে গো, 3-3টে পাশ। আপনি মিলিয়ে নেবেন, সোনার টুকরো ছেলে, তাও আবার কোথাকার কোন জমিদার বাড়ির ছেলে নাকি। মা হাসল। মাকে এভাবে হাসতে দেখলে লক্ষ্মীর গলা আর বুকের মাঝখানটা কেমন যেন ব্যথা ব্যথা করে। মা এগিয়ে এসে গুছিয়ে বসলো বড়ঠাকুমার পায়ের কাছে। আমার কথা শুনেছেন কি না জানি না গো, তবে এই কুলিনের ছেলে পরে এবার বিয়ে করবে কিনা জানি না, তবে প্রথম পাঁঠাটা কপালে থাকলে আমাদের লক্ষ্মী কাটা পড়বে। সে তো 80 বছরের বুড়ো বিয়ে করছে, তাকে অবিশ্বাস করে লাভ কি? বড়ঠাকুমা একটু হাসার চেষ্টা করলো। ও সেই জন্যই বোধহয় মনি বলেনি আমায়। তা যাব, কি সাজাবি? সাজা মেয়েকে। হ্যাঁ রে, তোর মেয়েকে দেব বলে আমার কোন কালের এক গাছ রতন চূড়া আগলে রেখেছিলাম। দেখ, তা দিয়ে সাজাবি তো। দেখ, এই আমার আঁচল থেকে চাবি খুলে বের করে নে। মায়ের লাল পাড় হলদে বালুচরির শাড়িখানা চোখ অব্দি ঘোমটা দিয়ে পরে সকলকে প্রণাম করে এসে দাঁড়ালো লক্ষ্মী। প্রথম দিকে কেউ ওর দিকে তেমন দেখলই না। ও দাঁড়িয়ে ঘামতে ঘামতে সকলের কথা শুনতে লাগলো। হঠাৎ একটা কথা শুনতে পেয়ে ওই ঘামের মধ্যেই গায়ে শিরশিরানি লাগলো ওর। যিনি ওকে বিয়ে করবেন তিনি নাকি নিজে এসছেন পাত্রী দেখতে। ঘোমটার আড়াল থেকে বাবার ফুলে ওঠা নাকটা দেখে লক্ষ্মীর মনে হলো তিনি এ ব্যাপারটা বিশেষ পছন্দ করেননি। কিন্তু এগুলো আসলে কোনো চিন্তাই না। মা ঘামছে অনেক বেশি বড় ঠাকুমাকে নিয়ে ভয়ে। এর আগের বার বাবা কোত্থেকে এক আধবুড়ো লোক ধরে নিয়ে এসছিলেন ওকে পার করবেন বলে। পাগলি বুড়ির কানে গেলে অশান্তি করবে এই ভয়ে বড়ঠাকুমাকে কেউ কিছু বলেনি। অথচ বাতের যন্ত্রণায় কাবু রোগা ডিগডিগে মানুষটা যেন সেদিন কোত্থেকে খোদ বৈঠকখানায় চলে এসছিল। আধবুড়োর বাড়ির প্রায় ডজন খানেক লোককে তাড়িয়ে ছেড়েছিল একাই। তারপর 3 দিন জল খেয়েছিল বড়ঠাকুমা। লক্ষ্মীকেও ঘরে আটকে রেখেছিল ওরা, নইলে দুটো চিড়েমুড়ির ব্যবস্থা অন্তত সে করতই করত।
হঠাৎ যেন ঘরের মধ্যে সবার মনে পড়ল ওর কথা। এত বাইরের লোকের সামনে ওর মায়ের আশা মানা। ওদের বাড়িতে ও সেই ছোট্টবেলা থেকে কাজ করে সেই বৃন্দা দিদি ওর ঘোমটা একটু সরিয়ে একটু পরেই ওকে আবার কাপড়ে মুড়ে ভিতরে পাঠিয়ে দিলেন। লক্ষ্মী আঁচল কোমরে গুঁজে বটঠাকুমার কোলে সেঁধিয়ে গেল। কিন্তু বটঠাকুমার হলো কি? কেমন যেন চুপ মেরে আছে। ওকে দেখে চমকে উঠল। তারপর আবার লক্ষ্মী মনে মনে 1-2 করে 218 অবধি গুনে ফেলার পর বটঠাকুমা তুলে বসিয়ে দিল ওকে। রাতে বাবার পাতে মাছের গঙ্গা যমুনা বেড়ে দিতে দিতে লক্ষ্মী শুনল তিনি মাকে বলছেন, মেয়ে মানুষ লেখাপড়া শেখেনি শুনে অমন মুখ ভার হয়ে যাবার কি ছিল তো বুঝি না। চলেই তো যাচ্ছিল প্রায়, আবার ঘুরে এসে বলে কিনা বিয়েতে রাজি। কোন বংশে মেয়ে ফেলে যাচ্ছিল মনে পড়েছে কিনা? এমন অপমান সয়ে মেয়ের বিয়ে আমি দিতাম না। নেহাত বিষয় আশয় কম থাকলেও ঘর উঁচু, আর মেয়েও হচ্ছে সমর্থ। কদিনই বা ফেলে রাখি, এমনি তো ওই পাগলি বুড়ির কাছে পড়ে থাকছে রাত দিন। টলমলো পা আলতায় ফেলে যখন ভট্টাচার্যি বাড়ির বউ হয়ে ঢুকল লক্ষ্মী, ও বেশ বুঝতে পারল চারিদিকটা কেমন যেন ধোঁয়া ধোঁয়া লাগছে। চোখ দুটো কেমন ভিজে গেছে ওর। এত লোকের সামনে একটু বুক ফাটিয়ে কাঁদতেও সাহস হচ্ছে না। কষ্ট হচ্ছিল ওর। ওর বাবা মা দাদা বৌদিদি ভাইপো ভাইজি, পুতুলের বাক্স, পুঁতির মালা, পোষা হাঁস, সবের জন্য ভারী কষ্ট হচ্ছিল। কিন্তু তার থেকেও বেশি ওর ভয় করছিল। ও যে ওর মায়ের ছায়া হতে চলেছে তা বেশ বুঝতে পারছিল লক্ষ্মী। ওর যে মা সারাদিন খিদে চেপে রেখে খিদে মেরে ফেলে, যে মা সংসারের টুকিটাকি জিনিস ভেঙে সকলের কথা শুনে সে রাতে আর লজ্জায় ভাতের হাঁড়ির দিকে তাকায় না, যে মা প্রতি বছর ওই বাজে ঘরটায় ঢুকে বাড়ির জন্য বংশধর নাকি নিয়ে আসে, ওকেও তার মতো হতে হবে। না, ও পারবে না। ওই বাড়ি যে ওর অভ্যাস ছিল। বাড়ির বাইরে ছোট থাকতে যখন পা রাখত বাবা দাদাদের সাথে, ওর বড্ড ভয় করত। বাড়িতে ঢুকতেই সেই ভয়ে যেন জাদুকাঠির এক ছোঁয়ায় হাওয়া হয়ে যেত। বাড়িটা যেন হালকা শীতের বালাপোষগুলোর মতো নরম ওমে ওকে ঢেকে রাখত। ওকে পছন্দ করতো না বাড়ির অনেকেই, তবে গায়ে হাত তোলেনি কখনো। বেত তুলে নামিয়ে রেখেছে, সে বেত ওর গায়ে পড়েনি। ওর যেন মনে হতো এ বাড়িতে ওর চেনা লোকগুলো ছাড়াও আরও কেউ রয়েছে যার অনেক শক্তি, যে ওকে ভালোবাসে। ওর সেই গল্পে পড়া মধুসূদন দাদার কথা মনে পড়ত। ওই বাড়িতে ও বড় হয়েছে ওর মতো করে, আজ ওকে অন্যরকম হতে হবে। মা বটঠাকুমা দুজনেই আজ ওকে কত কি বলে দিয়েছে, যদিও দুজনের কথা একদমই উল্টো, কিন্তু ওর কারোরটাই মনে পড়ছে না। ও যদি ভুল করে, ওকে যদি ওরা মারে, এইসবই ভূতের মতো দাঁড়িয়ে থাকতে থাকতে ভেবে চলেছে ও। একের পর এক মঙ্গল কাজ চলছে, ও টের পাচ্ছে। নিজেও যন্ত্রের মতো কি সব করছে, কিন্তু কোনটা যে কি কিছু বুঝতে পারছে না। শুধু একসময় বুঝল শেষ হলো সব। ভেতরের ঘরে আসার পর ওর ঘোমটা সরিয়ে নিলেন একজন। ওই যে ওকে বরণ করেছিলেন তিনি, শাশুড়ি মা হন সম্ভবত। সামনে একজন লোক, লক্ষ্মীর বাবার বয়সী, কিন্তু চোখ দুটোয় সেই জমিদারি মেজাজটা নেই। ওদের পুরুত্দাদুর মতো চোখ দুটো। ওর ঠাকুরদাকেও জন্মাতে দেখেছেন তিনি। উনিই ওদের বাড়িতে বাইরের একমাত্র পুরুষ মানুষ যার সাথে ওর দুটো কথা বলার অনুমতি ছিল। পুরাণ রামায়ণ মহাভারতের কত গল্পই না শুনেছে ও তার কাছ থেকে। এই মানুষটার চোখগুলোও একদম তার মতো নরম। তিনি হাসলেন। কেমন লাগছে তোমার নতুন বাড়ি? লক্ষ্মী চমকে উঠল।
বাবার সঙ্গে বৌদিদিদের কখনো পর্দার আড়াল থেকেও সরাসরি কথা বলতে দেখেনিও। তবে অবাক হওয়ার বিশেষ সময় পেল না। শাশুড়িমা কাঁধে হাত রাখলেন। কি জিজ্ঞেস করছেন বলো। লক্ষ্মী মুখে উত্তর না দিয়ে ঘাড় নাড়ল। উনি হাসলেন, তারপর গম্ভীর হয়ে বললেন, এ বাড়ির কিছু নিয়ম আছে জানো কি? লক্ষ্মী কিচ্ছু জানে না, শুধু জানে এবার ওর পরীক্ষা শুরু হবে। উনি আবার জিজ্ঞেস করলেন, তুমি নিশ্চয়ই শুনেছ প্রথমে তোমাকে আমাদের বাড়ির বউ করতে আমাদের সামান্য আপত্তি ছিল। আবার ঘাড় নাড়ল লক্ষ্মী। শ্বশুরমশাই প্রশ্ন করলেন, তাহলে রাজি হলাম কেন জানো? ওর উত্তরের অপেক্ষা না করে উনি পাঞ্জাবির পকেট হাতড়ে এক টুকরো কাগজ ওর হাতে তুলে দিলেন। ভাঁজ খুলল লক্ষ্মী। কাগজ থেকে ভেসে আসছে খয়েরের গন্ধ। মুক্তোর মতো হাতের লেখায় হালকা লালচে কালিতে লেখা, মেয়ে আমাদের বেশি দূর পড়াশোনা করেনি বটে, তবে অক্ষর জ্ঞানটুকু আছে। নিজের নাম লিখতে পারে, বাংলা নাটকে পড়তে পারে, সাধারণ অঙ্ক কষতে পারে। এই চেষ্টা আছে বুঝলেন, শেখালে মন দিয়ে শিখবে। লক্ষ্মীর হাতের কাগজটা যেন পড়ে যাবে যাবে করছে। ও খামছে ধরে আছে ওটা। ওই হাতের লেখা ও দিব্যি চেনে, বটঠাকুমার হাতের লেখা। এটা কি করলো বটঠাকুমা? লক্ষ্মীকে লেখাপড়া শেখানোর এই জেদ আগেও ধরেছিল। তখনও কি অশান্তি হয়েছিল বাড়িতে। বাবা ঠাকুরদা এই জন্য কোনোদিন বটঠাকুমাকে পছন্দ করেননি। একা একলা বেধবা মেয়ে মানুষের এমন বার কোন পুরুষ মানুষই বা সহ্য করবে? তাও হাল ছাড়েনি বটঠাকুমা। নিজে দাদাদের কাছে বেশ পড়াশোনা শিখেছিল। নিজে যেটুকু শিখেছিল লক্ষ্মীকেও পড়িয়েছে সব। কিভাবে যেন ওদের বাড়িতে চলে আসতো রঙিন ছবির বই, স্লেট, পেন্সিল, অথচ কেউ কখনো তার হদিশটুকু পায়নি। লক্ষ্মীর মনে হতো যে ওর চোখের আড়ালে ওকে চোখে চোখে রাখে সেই এসব করত। বটঠাকুমার বরদাদা দেওয়া একখানা রূপোর কলম ছিল, শাড়ির আঁচলে শক্ত করে বেঁধে রাখত, কিন্তু ব্যবহার করত না কখনো। বাঁশের কলম খয়েরের কালিতে ডুবিয়ে লিখত। কতবার কত পরীক্ষা দিয়েছে লক্ষ্মী যদি ওই কলমখানা দেয় ওকে। কিন্তু বটঠাকুমা পুরস্কার রাখত গন্ধ সাবান, লাল ফিতে, এমনকি দূরের শাড়ি অবধি। শুধু ওই কলমখানা যে কি প্রাণ ধরে আঁকলে রাখত। ভয় পেত যদি কেউ জানতে পেরে কেড়ে নেয়। বড় ঠাকুমার ভয়ের জগৎ ছিল পিসিমার ওই বাক্স আর ওই কলম। ব্যাস, জগৎ সংসারে আর কাউকে ডরাতো না মানুষটা। কিন্তু বড় ঠাকুমা এটা কি করলো? কেন এমন করতে গেল? ভয়ে শক্ত হয়ে যেতে যেতে আবার প্রশ্নটা শুনল লক্ষ্মী। এ বাড়ির নিয়মখানা জানো কি? মনে মনে ও বলল, জানি বই কি, এসব ছোঁয়া চলবে না, আর ছুঁলেই চুলের মুঠি ধরে মারবেন, তাই তো? সামনের মানুষটা হাসলেন, গমগমে সন্ধ্যের শাঁখের মতো গলায় বললেন, এ বাড়ির বউ মেয়েরা সবাই শিক্ষিতা, কেউ পড়ছে, কেউ পাশ দিয়েছে। তুমি কখনো স্কুলে যাওনি, তাই তোমায় নতুন করে শুরু করতে হবে। বেথুন স্কুলের নাম শুনেছ? ওর সিঁথি ছোঁয়া ঘোমটা খোঁপায় গিয়ে আটকেছে। ও হাঁ করে তাকিয়ে আছে সামনের মানুষটার দিকে। ওর ছেঁড়া গলায় একটাই কথা বেরিয়ে এলো, বাবা। হিমালয়ের মতো মানুষটা হাসলেন। এবাড়ির মাও হাসছেন। ওর মায়ের মতোই দেখতে তাকে, শুধু চোখ দুটো লক্ষ্মীর মতো না, দুগ্গার মতো। ততক্ষণে ওর ছায়ায় আরও একজন এসে দাঁড়িয়েছেন হাসতে হাসতে, মুখে একটা মায়া মাখিয়ে। তাকে লক্ষ্মী চেনে। শুভদৃষ্টির সময় এক ঝলক। দিনগুলো স্বপ্নের মতো কাটতে লাগলো। দিনের বেলা ওর দুই ননদ আর মেজজায়ের সাথে জোড়া বিনুনি বেঁধে স্কুলে যায় লক্ষ্মী। ফিরে এসে এবাড়ির মায়ের হাতে হাতে কাজ করে দেয়। সন্ধে হলেই পড়তে বসে।
ওর বর বলে লোকটাও পড়তে বসেন ওর সঙ্গে। কি সব শক্ত শক্ত পড়া। লক্ষ্মী ভালো করে পড়লে ওকেও পড়াবেন বলেছেন। ওর কোথাও পড়া আটকালে ধরিয়ে দেন উনি। দু একটা কথাও হয় তখন। রাগী নন মোটেই। ছবির মতো এক একটা দিন। ও ভয় পেত শুরুতে। এই বুঝি কেউ গিয়ে বাবাকে বলে দিল। এবারই যত আধুনিক তত শান্তি বুঝে চলে। আর বাবার কানে গেলে যে ভালো রকম জট বাঁধবে সে লক্ষ্মী ভালোই জানে। তবে নিজেই ভেবে দেখল, মুখুজ্জে বাড়ির চাঁদসূর্যি না দেখা মেয়েকে দেখেছে কটা মানুষ যে স্কুলের অমন পোশাকে দেখে তাকে চিনতে পারবে? এত সুখ ওর সইল না। ভেঙে পড়ল মাথায়, ফাটল কপাল। ওর বিয়ের 2 বছর যেতে না যেতেই চলে গেলেন ওর বর নামের মানুষটা। সুস্থ সবল মানুষটা বন্ধুদের নিয়ে রানীদিঘিতে স্নান করতে গেলেন, আর ফিরলেন না। সিঁদুর মুছে লক্ষ্মী ফিরল ঘরে। সেই ভয় আবার ওকে আঁকড়ে ধরল, এবার আরো জোরে। বিয়ের দিন এ বাড়িতে প্রথম পা রেখে ভয় পেয়েছিল মায়ের মতো হতে হবে বলে। এবার বট ঠাকুমার মতো হতে হবে ভেবে ভয়ে কাঠ হয়ে গেল মেয়েটা। মাত্র 14 বছর বয়স ওর। এখনো জীবন যে কত বড় ও ঠাকুরমার কাছেও শুনেছে। বিধবা মেয়ে মানুষ জমের অরুচি। ওর কান্না পাচ্ছিল খুব চলে যাওয়া মানুষটার জন্য। আছাড়ি পিছাড়ি খেয়ে কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু তার চেয়েও বেশি যেটা পাচ্ছিল সেটা হলো ভয়। ওই সাদা শাড়ি পরে মাথা মুড়িয়ে ওকে আমায় নাও গো আমায় নাও বলে জমের পায়ে মাথা কুটতে হবে। যে মানুষটার জন্য এত আদর এত যত্ন, তিনিই চলে গেলেন। এবার চোখের পলকে কেটে গেল কটা দিন। অবঘাতে গেলেন তো, তাই বড় তাড়াতাড়ি ঘাট কাজ। কিছু কাজকর্ম সেরে নাপিত বউয়ের হাতে পড়ল লক্ষ্মী। ওর কানের মাকড়ি দুটো কেটে দিয়ে ওর ঘোমটা নামিয়ে চুলের গোছা টেনে ধরল নাপিত বউ। ওর সমস্ত অন্তরটা যেন নিঃশব্দে ডুকরে কেঁদে উঠল। মা গো, আমার চুল যে আমার বড় সাধের। ও চুল পেতে বসা যায়, যার জন্য এত কিছু, তিনিও যে ওই চুলের খোপা খুলে দিয়ে আমায় রাগাতে বড় ভালোবাসতেন। ঘাড়ের কাছে ঠান্ডা ফলার সুড়সুড়ি। লক্ষ্মীর চোখ দুটো বন্ধ। আবার ও শুনতে পেল সেদিনের সেই শাঁখের আওয়াজ। থাক থাক, আপনি বৌমার চুল জড়িয়ে ঘোমটা তুলে দিন। নখ কাটলেই হবে, যথেষ্ট। চোখ খুলল লক্ষ্মী। ওর বাবার ভুরু দুটো অস্বাভাবিক রকমের কুঁচকে আছে। এবাড়ির বাবা এগিয়ে গেলেন ওর দিকে। আমার এক অনাথ ভাগ্নি আছে মুখুজ্জে মশাই। তাকে মায়ের মতো মানুষ করেছে আমার মা লক্ষ্মী। সে আমার মা লক্ষ্মী ছাড়া আর কারো কাছে খায় না। এমন অবস্থায় ওকে চিনতে না পারলে না খেয়ে মরবে দুধের শিশু। আপনি অনুমতি করুন। বাবার ভুরুতে ভাঁজ থাকলেও খানিকটা সমান হয়েছে এখন। লক্ষ্মীর ঠান্ডা হয়ে আসা আঙুল ছাড়াতে না পেরে নখ কাটতে গিয়ে চামড়া তুলে ফেলেছে নাপিত বউ। ওর কোনো বিকার নেই। এ বাড়িতে বাবা যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে এখন গঙ্গার জল দেখা যাচ্ছে। ও চোখ সরাচ্ছে না। বাবার কোনো ভাগ্নিকে ও এ বাড়িতে দেখেনি কখনো। নিয়মভঙ্গের পর্ব মিটতে লক্ষ্মীর ডাক পড়ল এবাড়ির মায়ের ঘরে। 5 দিনে এই প্রথম তিনি উঠে বসেছেন। ওকে দাঁড়াতে বলে ওর বড় যাকে দিয়ে আলমারি খোলালেন তিনি। বড় দিদি দুটো হালকা রঙের তাতে শাড়ি বের করে লক্ষ্মীর হাতে দিলেন। মা বললেন, বাড়ির সবার ছোট মেয়ে এমন বেরঙা কাপড় পরবে মানায় না। এগুলো পরবে এবার, কেমন? ইচ্ছা না হলেও পরবে। তোমার মধ্যেই তো
আমি আমার খোকাকে খুঁজে পাবো বলো? তুমি এমন সাদা কাপড় পরলে ওর কষ্ট হবে না? এগুলো পরবে, বেশ? তারপর আর লক্ষ্মীর কিচ্ছু মনে নেই, শুধু মনে আছে ওই মায়ের বুকে অবিকল বড় ঠাকুমার মতো গন্ধ। এরপর আরো 3টে বছর কেটে গেছে। স্কুলে যাওয়া আর হয়নি লক্ষ্মীর। বাড়িতে মেম দিদিমণি এসে পড়িয়ে গেছেন। পড়ার বই, নাটক, উপন্যাস, যখন যা বই চেয়েছে বাবা আনিয়ে দিয়েছেন। এ বাড়িতে ওর সব থেকে কাছের হয়ে ওঠা মানুষটা ওর মা চলে গেছেন। সত্যি বলতে ওর স্বামীকে হারিয়ে লক্ষ্মী যত না দুঃখ পেয়েছিল, তার অনেক বেশি দুঃখ পেয়েছে মাকে হারিয়ে। ওর জীবনের প্রথম বন্ধু, ওর সহকর্মী, ওর সহমর্মী। ওদের সুখ দুঃখ আলাপ আলোচনার 3টে বিষয় ছিল, বই, উনি আর ওদের দুজনের বড় আদরের এই পরিবারটা। এই নিয়েই তো ছিল ওদের জীবন। এই 3 বছর বাপের বাড়ি যায়নি লক্ষ্মী, সঙ্গত কারণেই যায়নি। ওর বাবা আসেননি, কাউকে আসতেও দেননি। যদি বিধবা মেয়েকে ঘাড়ে গছিয়ে দেওয়া হয়। বড় ইচ্ছে হতো ওর বড় ঠাকুমাকে চিঠি লিখে জানাবে ও ভালো আছে, পাছে অন্য কোনো হাতে গিয়ে পড়ে, মানুষটা আবার শাস্তি পায়। সেই ভয়ে হয়ে ওঠেনি কখনো। তবে আজকের দিনটা একটু অন্যরকম। ওর বাবা নিমন্ত্রণ করে পাঠিয়েছেন, ওদের গুরুদেব আসছেন। বাবার মতে বিধবা মেয়ের এবার একটু ধর্মকর্মে মন দেওয়া উচিত। অনুমতি, উপহার সামগ্রী সব জোগাড় হয়ে গেছে, এবার শুধু রওনা দেওয়ার পালা। এবাড়ির বাবার কাছে যখন ডাক পেল লক্ষ্মী, তখন বেশ রাত। ছুটে গেল ও। বুকে মাঝে মধ্যেই ব্যথা উঠছে মানুষটার। গিয়ে দেখল বাবা ঠিক ঘরের মাঝখানে দাঁড়িয়ে। ওকে বললেন, এসো মা। কি বাবা? বাবা ইতস্তত করলেন একটু, তারপর গলা খাঁকড়ে বললেন, তোমার এ বেশ ও বাড়িতে চলবে তো মা? চমকে উঠে একবার নিজের দিকে তাকালো লক্ষ্মী। এই কবছরে লাল ছাড়া সব রঙের শাড়ি পরেছে ও, গয়না পরেছে সামান্য। অনেকে ওকে এবাড়ির কুমারী মেয়ে বলে মনে করেছেন, কিন্তু সত্যি এ বেশ তো তার বাপের বাড়িতে চলবে না। ফ্যাল করে ও চেয়ে বলল, তাহলে? যদি একটা সাদা শাড়ি থাকে একবার দেখো তো মা, আমারও এই খেয়াল পড়ল। বড় মুশকিলে পড়ে গেল লক্ষ্মী। এ বাড়িতে বিধবা দ্বিতীয় কেউ নেই যে একখানা থান কাপড় চেয়ে নিয়ে পড়বে, আর এখন কেনারও সময় নেই। বেশ কিছুক্ষণ ভেবে উপায় বের হলো একটা। যে শাড়ি দুখানা উনি চলে যাওয়ার পর 2 দিন ও পড়েছিল, তারই একটা আলমারিতে থাকতে পারে। আলমারি ঘাঁটতে শাড়ি বেরুল, কিন্তু তার অবস্থা দেখে কান্না পেল ওর। রীতিমতো ধুলো ময়লা মেখে নিতিয়ে গেছে। মা থাকলে কখনো এই শাড়ি পরতে দিতেন না ওকে। ভাবতে ভাবতেই ভাসি পেয়ে গেল ওর। এমন কৃচ্ছ সাধনকারী বিধবা বউ ওর বাপের বাড়িতে বেশ মানাবে। পৌঁছতে রাত হলো অনেকটাই। চোখের জলে মায়ের বুকের আঁচল ভিজিয়ে বাবা আর ঠাকুরদাকে সাধ্যি বিধবার বেশ দেখিয়ে লক্ষ্মী পৌঁছল ওর ছোটবেলার আদরের নীড়ে। সেই মানুষটা যার জন্য ছোটবেলাটা একটু উপভোগ করতে পেরেছেও তার কাছে। দরজায় টোকা মারতেই দরজা খুলল বড় ঠাকুমা, যেন অপেক্ষা করে বসেছিল। লক্ষ্মীকে অবাক করে ওকে বুকে জড়িয়ে ধরল না বড় ঠাকুমা, শুধু খুঁটিয়ে খুঁটিয়ে দেখল ওকে মাথা থেকে পা অবধি। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আয়। মানুষটা এই কবছরে যেন বড্ড বেশি বুড়িয়ে গেছে। অভিমান করে আছে বেশ। বিছানা পেতেই রেখেছিল। বলল, খেয়েছিস? ঘাড় নাড়ল লক্ষ্মী। আজ একাদশী না? ও বাড়িতে কিছু মানতে হয় না ওকে, এখানে মেনেছে।
আজ অনেক রাত হলো, বুড়ো মানুষটাকে আর জাগিয়ে রেখে কাজ নেই। কাল সকালেই বড় ঠাকুমাকে চুপি চুপি বলতে হবে ওর শ্বশুর বাড়ির গল্প। ঘুমিয়ে পড়। বড় ঠাকুমার মুখের দিকে তাকিয়ে আর কিছু বলতে সাহস হলো না লক্ষ্মীর। শুয়ে পড়ল মেঝেতে পাতা চাটাইয়ের বিছানায়, পালঙ্কটা ঠিক গা ঘেঁষে। সেই কতদিনের পুরনো একটা গন্ধ নাকে নিয়ে। মাঝরাতে হঠাৎই ঘুম ভেঙে গেল ওর। কিসের যেন একটা ভীষণ অশুভ ইঙ্গিত। ধরপড় করে উঠে বসতে গিয়েও বসতে পারল না লক্ষ্মী। ওর মুখের ঠিক সামনে বড় ঠাকুমার মুখটা প্রদীপের আলোয় যেন জগৎ ছাড়া মনে হচ্ছে। চোখ দুটো ভিজে আর হাতে ধরা একটা নোড়া। ওর মুখ থেকে অস্পষ্ট একটা আর্তনাদ বেরিয়ে এলো। ও উঠে বসতে পারছে না। ওই সরু সরু হাত দিয়ে বড় ঠাকুমা এমন ভাবে চেপে ধরেছে ওর কোমরটা, ওর উদ্দেশ্যটা যে কি ওর চোখ দুটোই বলে দিচ্ছে। একই চোখে কষ্ট আর খুনের নেশা এভাবে মিশে থাকতে পারে, তাই প্রথম বুঝল লক্ষ্মী। শক্ত করে চোখ বুজে নিল। ওর ভয় করছে না, শুধু ঘটনাটা ওকে একটু চুপ করিয়ে দিয়েছে। ও কিছু বুঝতে পারছে না, কিন্তু কিন্তু কই নেমে এলো না তো নোড়ার আঘাতটা। একটা অস্পষ্ট ঝটাপটির শব্দে চোখ খুলল লক্ষ্মী। বড় ঠাকুমা উঠে দাঁড়িয়েছে, আঁচল লোটাচ্ছে মাটিতে। পিছলে পড়তে পড়তে ও সামলে নিচ্ছে বারবার, আর নোড়া ধরা হাতটা ছায়ার সাথে যুদ্ধ করে যাচ্ছে। দাঁতে দাঁত ঘষছেন বড় ঠাকুমা। মণি, ছাড় আমায়। যে জ্বালা থেকে তোকে মুক্তি দিয়েছি ওকেও দিতে দে। আমাদের এই পোড়া সমাজ এই বাল বেধবা মেয়ে মানুষদের মেরে বাঁচিয়ে রাখবে। মন মরে যাবে, শরীরটা বেঁচে থাকবে। তোকে মেরে আমিও মরতুম সেদিন। আপদ ছোট বউ এটাকে কোলে ফেলে দিয়ে গেল। আজ দেখ তোর দশা, ওকে ধরেছে। ওকে মুক্তি দিতে দে আমায়, ওকে মুক্তি দিতে দে আমায়। প্রলাপ বকে চলেছেন বড় ঠাকুমা। লক্ষ্মী বিছানায় বসে ঠক ঠক করে কাঁপছে। ওর পিসি তাহলে আত্মহত্যা করেনি? বড় ঠাকুমা নিজের হাতে নোড়া দিয়ে নিজের মেয়েকে নিজেই খুন করেছে? ওর এমন শান্ত বড় ঠাকুমা শুধু মেয়েকে বিধবা হওয়ার জ্বালা থেকে মুক্তি দিতে, আজ সেই জন্যেই ওর ওপরেও। হঠাৎ থেমে গেল বড় ঠাকুমা। নোড়াটা হাত থেকে নামিয়ে রাখলো খাটের নিচে। লক্ষ্মীর পাশে বসে ও দুখাত ধরে ঝাঁকুনি দিল। ওরা তোর আবার বেঁধেবে? মণি, মণি কি বলছে বল বল, ওরা তোর আবার বেঁধেবে? লক্ষ্মীর পিঠের কাছটা বরফ হয়ে গেল। এ কথা তো কেউ জানে না, শুধু ও বাড়ির বাবা আর ও ছাড়া। তবে আবার ঝাঁকুনি দিল বড় ঠাকুমা। কোনো রকমে ঘাড় নাড়ল লক্ষ্মী। ওর শত আপত্তি সত্ত্বেও ও বাড়ির বাবা এ বিয়ে ঠিক করেছেন। এর আগে মাত্র 2 বা 3 জন বিধবার বিয়ে হয়েছে এই শহরে। যিনি লক্ষ্মীকে বিয়ে করতে চান তিনি নাকি ওর স্বামীর সাথে স্কুলে পড়তেন, এখন বিদ্যাসাগর মহাশয়ের ছাত্র। ওকে বিয়েতে দেখেছিলেন আর অনেক গল্প শুনেছিলেন বন্ধুর মুখে। শুনেছিলেন ওর বন্ধু চান কতটা সুখে থাকুক তার স্ত্রী। কিন্তু এই বিয়ের কথা তো কেউ জানে না। বিয়ে না হওয়া অবধি বাবা কাউকে জানাবেনও না। বড় ঠাকুমা ততক্ষণে লক্ষ্মীর পাশে গুছিয়ে বসে ওকে টেনে নিয়েছেন কাছে। কোলে মুখ ডুবিয়ে কতক্ষণ বসে রইল লক্ষ্মী। তারপর বড় ঠাকুমা কথা বলল। এরকম গলা আগে কখনো শোনেনি লক্ষ্মী। জানিস দিদি, নিজে তো বেধবা হলাম কত ছোটতে। তারপর একাদশীতে পেটের জ্বালায় খাবার চুরি করতে গিয়ে লাঠির বাড়ি খেয়েছি কত। যে কোনো অনুষ্ঠানে ঘর থেকে বেরোতে দেখলেই রে রে করে তেড়ে আসতো সবাই। আমার পাশের বাড়ির
ফুল বউয়ের মেয়ের বিয়ের হারটা হাতে ধরে একবার দেখতে গেছিলাম রে। ওই হার ওরা বিক্রি করে দিয়েছিল। সব সয়ে নিতুম রে। পেটের 70টা ভালো থাকলে সব সয়ে নিতুম। কিন্তু কপাল দেখ, মেয়েটারে প্রায় তুলে নিয়ে গিয়ে বেঁধে দিল কোন 7 বুড়োর এক বুড়োর সাথে। বছর ঘুরতে না ঘুরতেই বাচ্চা এলো পেটে, আর বর মলো। একে তো বের পরেই বরকে খাওয়ার শাস্তি, সাথে আচার নিয়ম নিষ্ঠা অত্যাচারে অনিয়মে পেটের বাচ্চাটা গেল নষ্ট হয়ে। আমার মনি আর সইতে পারল না রে দিদি। আমার মনি আর সইতে পারল না, সইতে পারল না রে দিদি। পাগল পাড়া হয়ে গেল। লোক দেখলেই ডেকে বলতো ওর নাকি এক মেয়ে আছে, সে জন্ময়েও লোকে সতী লক্ষ্মী বলে, তার পায়ের ধুলো নেয়। ও যে স্বপন নিজে দেখতো তাই ভাবতে শুরু করলো। শুনেছিলাম পাগল ছাগলদেরও তাও লোকে একটু করুণা করে না। ওর শোর ঘর থেকে দাঁড়ালো মেয়েটারে, এখানে ফেলে দিয়ে গেল, আরো শক্ত শক্ত নিয়মে এখানে বেঁধে ফেললো ওকে। ওইটুকু মেয়েটা না পারলেই গঞ্জনা। এবার মেয়েটা আমার পুরোপুরি পাগল হয়ে গেল। ওর মেয়েকে ডেকে দিতে বলতো খালি, কে কাকে ডাকবে, হাসে কে ওর? খুঁজে তো পেত না মেয়েরে। দেওয়ালে মাথা ঠুকে কতবার ফাটিয়ে ফেলেছে। জানিস জানিস আমি দরজা খুলে পাছে ওকে বার করে দিই, ও গিয়ে সবার হার জ্বালায়, এই বলে মেয়েটাকে আমার ঘরে অবধি থাকতে দিল না। সিঁড়ির পাশের ঘুপসি ঘরটায় বন্ধ করে রেখে দিল। দিনে মাত্র 2 বার ঘাট ধরে বের করতো, ঘর দোর নোংরা করে ফেলতো মনি। আমি মাঝে মধ্যে জোর করে ঢুকে পরিষ্কার করে আসতুম। একদিন মেয়েটারে সারা গায়ে নোংরা মেখে অঘরে ঘুমাতে দেখে ভাবলুম আর না, এবার মুক্তি দিই ওকে। শুধু ওকে না, এবার এই বংশে কেউ বেধবা হলেই মুক্তির রাস্তাটা আমি 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 খুঁজে দেব। জানিস দিদি, নোড়া দিয়ে মাথাটা থেতলে দেওয়ার সময় ও একবার চোখ খুলে তাকিয়েছিল। আজ তুই যেমন, মেয়েটা গেল না জানিস, ওর মুক্তির পথ খুঁজে দিলুম, ও গেল না। যাবে কি করে বল? আমার শোক কাটবে বলে ছোট বউ তোকে আমার কোলে ফেলে গেল। তাই দেখে ও মুখপুরীর মরা নারী টনটনিয়ে উঠল। সেদিন থেকে ও আসে, তোকে আগলে আগলে রেখেছে। তুই যে ওর স্বপ্নে দেখা সেই সতীলক্ষ্মী মেয়ে। এই নিষ্ঠুর মুখুজ্জে বাড়ির কেউ কখনো তোর গায়ে হাত তুলতে পারেনি। কেন জানিস? ওর জন্যে। এই একা মা আর মেয়েকে ছেড়ে মেয়েটা নড়তেই পারল না। কেন থেকে গেল বলতো? কেন থেকে গেল বল? আমায় এই মহাপাপের হাত থেকে বাঁচাবে বলে কি? এই যেদিন তোর বেধবা হওয়ার খবর এলো, মেয়েটা আমার কথাটি বলেনি, কোনো বহুদিন কথা বলেনি।
তারপর তোর এই সুখের খবরটাও দেয়নি আমায়, শুধু আমি তোর মুখে শুনবো বলে। আর দেখ, আমায় দেখ। লক্ষ্মী কাঁদছে। বড় ঠাকুমার কোল ভিজিয়ে দিয়ে ওর চোখ থেকে অঝোর জলের ধারা নেমে চলেছে। ও জানে এই ঘরে আছে ওর মণি পিসি, না মণিমা, যাকে পাগলি পিসি বলে রাখত। সেই মানুষটা নিজে এতদিন মরে বেঁচে থেকে ওকে বাঁচিয়ে দিয়ে গেল। সব ছেড়ে শুধু নিজের সতীলক্ষ্মী মেয়ের স্বপ্নটুকু বাঁচিয়ে দিল। বড় ঠাকুমা হাত রাখল লক্ষ্মীর পিঠে, বলল বাক্সটা এনে দিতে। বড় ঠাকুমা আঙুল দেখাচ্ছে সেই রং বেরঙের সেগুন কাঠের বাক্সটার দিকে। লক্ষ্মী উঠে চোখ মুছল, এনে দিল বাক্সটা। বড় ঠাকুমা ডালা খুলল। একটা নীল বেনারসি শাড়ি, যেটা নাকি বড় ঠাকুমার বাবা খোদ বারাণসী থেকে অনেক দাম দিয়ে মণিমাকে এনে দিয়েছিলেন। মণিমার অন্নপ্রাশনের টিকলি, যে পায়েল পায়ে দিয়ে সবার বকুনি অগ্রাহ্য করে ঝমঝম করে নেচে বেড়াতো মণিমা, সেই পায়েল। ওর লুকিয়ে লুকিয়ে লেখাপড়ার খাতা পেন্সিল, বরবউ পুতুল, কত কি। ডালা আটকে এবার বাক্সটা লক্ষ্মীর হাতে ধরিয়ে দিল বড় ঠাকুমা। এটা তোর রে, এটা তোর। আজ লক্ষ্মীর অবাক হওয়ার শেষ নেই। এই বাক্সের জন্য কত কষ্ট সয়েছে বড় ঠাকুমা। গঞ্জনা শুনে মাথা টাটিয়ে উঠেছে, তাও কাউকে ছুঁতে দেননি বাক্সটা। আজ সেটা ওকে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। কেন? দূর মুখ পুরি, যে নেই তার আবার এসব কি দরকার। দূর। আর ওকে কোনো কথা না বলতে দিয়ে নিজের আঁচলটা সামনে এনে গিট খুলল বড় ঠাকুমা। সেই রূপোর কলমটা বের করে ওর হাতে দিয়ে বলল, এই নে, এটাও তোর। তুই নাকি অনেক বিদ্যে বুদ্ধি হয়েছিস, এটা তুই রাখ। এবার লক্ষ্মী আর থাকতে পারল না, কলমটা বড় ঠাকুমার হাতেই গুঁজে দিয়ে বলল, এটা ছাড়া তো কখনো নিজের জন্য কিচ্ছু রাখুনি চুরি করতে। সবার মতো আমিও ভাবতাম বিধবা থেকে এও সাজবে বলে বোধহয়। আজ তো জানলাম। কলমটা তুমি রাখো, এটা শুধু তোমার। বড় ঠাকুমার চোখ দুটো চিকচিক করছে। এই হাসিটা খুব অচেনা। সেই কেমন একটা গলাটায় থেমে থেমে তিনি বলে উঠলেন, যে নেই তার এসবের দরকারই নেই। কয়েকটা মুহূর্ত ঘরটা তারপরই কেমন যেন দুলে উঠল। লক্ষ্মী স্থান কাল ভুলে চিৎকার করে উঠল, না না বড় ঠাকুমা, বড় ঠাকুমা না, তুমি এটা করবে না। তুমি এটা না, কখনো না, করো না বড় ঠাকুমা, বড় ঠাকুমা করো না, আমার দিব্যি। লক্ষ্মীর মুখে হাত চাপা দিল কোনোদিন কোনো বারণ না শোনা বুড়িটা। এতদিন যে কাজের জন্য মেয়ের রক্তে হাত রাঙিয়ে বেঁচেছিলুম, আজ যে তার দরকার মিটল রে দিদি। তোরা আর মরবি না, তোরা বাঁচবি, তোরা মানুষের মতো বাঁচবি, সতীলক্ষ্মী না হলেও বাঁচবি। যা দিদি, আর দেরি করিস নে, মায়ের কাছে যা। আমাদের মা মেয়েকে এবার একটু শান্তিতে যেতে দে দিদি, শান্তিতে যেতে দে। প্রায় 3 যুগ ধরে নাছোয়া খাটটার ওপর উঠে শুয়ে পড়ল বড় ঠাকুমা। দুহাত বাড়িয়ে যেন বুকে জড়িয়ে ধরলেন কাউকে। হাঁ করে খোলা জানলাটা দিয়ে হালকা জ্যোৎস্না এসে সব দেখে যাচ্ছে। লক্ষ্মী পায়ে পায়ে পিছিয়ে গিয়ে দরজাটা ভেজিয়ে দিল। আজ মামে নিয়ম ভাঙার দিন, সব নিয়ম।
এক দৌড়ে মায়ের ঘরে ঢুকে ভাইকে মায়ের বুক থেকে সাবধানে সরিয়ে মায়ের বুক জুড়ে শুয়ে হাউ হাউ করে কেঁদে উঠল। মা ঘুম চোখে ওর মাথায় হাত বুলিয়ে দিল। বিধবা মেয়ে কেন কাঁদছে জিজ্ঞেস করতে নেই। শেষ হলো আমাদের আজকের গল্প আত্রেয়ী দত্তের যন্ত্রণা। পর্ব পরিচালনা, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও গল্প পাঠে আমি অর্ণব। লক্ষ্মী ও শাশুড়িমার চরিত্রে অস্মিতা, বড় ঠাকুমার চরিত্রে অর্পিতা, মায়ের চরিত্রে উষসী, শ্বশুরমশায়ের চরিত্রে মানব, বাবার চরিত্রে শুভম, দত্তগিন্নির চরিত্রে দেবস্মিতা ও প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আমরা আজ আমাদের পাশে পেয়েছি বং শর্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভম চৌধুরীকে ও মরিচিকা চ্যানেলের পক্ষ থেকে দেবস্মিতাকে। চ্যানেলগুলির লিংক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেল দুটিকে। আর আমাদের সঙ্গে যোগাযোগের সমস্ত ঠিকানাও পাবেন ডেসক্রিপশন বক্সে। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আমরা। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবো আমরা। ততদিন প্লিজ ডু কেয়ার টু স্টে টিউনড। নমস্কার।